এই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই চলে এসেছি সেই সপ্তঋষি ঘাট, সেই ত্রিবেণী সঙ্গম। সুপ্রভাত বন্ধুরা, আজ 10ই ফেব্রুয়ারি সোমবার। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 9:30। আর এই মুহূর্তে যাত্রা করছি আবারও সেই পুণ্যভূমি নবদ্বীপ ধামের সেই বিষ্ণুবিহার স্টেশন থেকে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলায় যে কুম্ভমেলা হতে চলেছে, সেই বাংলার কুম্ভমেলা ত্রিবেণী সঙ্গম। এখানেও সেই ত্রিবেণী সঙ্গম রয়েছে, গঙ্গা যমুনা সরস্বতী। আর ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আর আমরা এই ট্রেনে করে পৌঁছে যাব প্রথমে ত্রিবেণী, আর তারপরে আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় কিভাবে মেলা প্রস্তুতি চলছে, কতটা প্রস্তুতি হয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত মেলা চলবে, সমস্ত কিছু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। তা আপনারা কোথা থেকে কিভাবে আসবেন সমস্ত কিছু আমার স্ক্রিনে দেখতে পারবেন। তা চলুন আগে ট্রেনটা আসুক, আমরা পৌঁছে যাব ত্রিবেণী। তা ত্রিবেণীতে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। চলো, ছেড়ে দিল বিষ্ণুবিহার হল স্টেশন। চলে এলাম বিষ্ণুবিহার স্টেশন থেকে নবদ্বীপ ধাম। আমরা এখন পাস করছি কুন্তী নদী। আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের যে মাতা ছিলেন কুন্তী দেবী, সেই কুন্তী দেবীর নাম অনুসারে এই নদীর নাম হয়েছে কুন্তী। আর এই স্টেশনটির নামও হয়েছে কুন্তীঘাট স্টেশন। এই আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন। এই ত্রিবেণী স্টেশন থেকেই আপনারা যেতে পারবেন মহাকুম্ভ মেলা। সময় আপডেট 10:55। আর আমরা পৌঁছে গেলাম এই ত্রিবেণী স্টেশন। আর এই ত্রিবেণীতেই হতে চলেছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ মেলা হবে 11, 12 এবং 13 তারিখ। 12 তারিখ হলো মাঘী পূর্ণিমা, মহাকুম্ভ স্নান। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো 705 বছর পর এখানে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাকুম্ভ মেলা। আর আজকে আমরা ঘুরে দেখব এই ত্রিবেণীতে দেখার কি রয়েছে, কি দর্শনীয় স্থান রয়েছে এবং কুম্ভ মেলায় কিভাবে প্রস্তুতি চলেছে সমস্ত কিছু। আর আপনারা কিভাবে আসবেন, যারা কল্যাণীর ওই সাইড দিয়ে আসছেন কিংবা কৃষ্ণনগর থেকে আসছেন, তারা কল্যাণী স্টেশন নেমে অটো করে পৌঁছে যেতে পারবেন এই ত্রিবেণী বাস স্ট্যান্ড। আর ত্রিবেণী বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে এই ত্রিবেণী ঘাট। আর আপনারা ওখান থেকে পায়ে হেঁটেই 2-3 মিনিটে পৌঁছে যাবেন মহাকুম্ভ মেলা। আর যারা ট্রেনে করে আসতে চাইছেন তারা ব্যান্ডেল স্টেশনে আসবেন। যারা নৈহাটি কিংবা শিয়ালদা স্টেশন থেকে আসছেন তাদের জন্য আমি ব্যান্ডেল লোকালের যে লিস্ট রয়েছে, কোন কোন ট্রেন রয়েছে, সেই সমস্ত ট্রেনের লিস্ট আমার এই ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখে এই মহাকুম্ভ মেলা খুব সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। এবং যারা আজিমগঞ্জ সেকশন থেকে আসছেন, যারা হাওড়া সেকশন থেকে আসছেন, তাদের জন্যও আমি এই ট্রেনের কোন কোন ট্রেন আছে সেসব সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিলাম এই ভিডিও স্ক্রিনের মাধ্যমে। আর আমরা এখন এই ত্রিবেণী স্টেশন থেকে বেরিয়ে যাব, কিভাবে পৌঁছচ্ছি থাকছে এই মেলায় পৌঁছানোর সমস্ত রকম তথ্য। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। এখন আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাব বাঁদিকে। এই যে দেখুন সবাই যাচ্ছে, এই বাঁদিকে আমরা বেরিয়ে যাব। বাঁদিক থেকে পেরিয়ে আমরা পেয়ে যাব অটো। সপ্তঋষি ঘাট যাচ্ছ? সপ্তঋষি ঘাট যাচ্ছি। কত নিচ্ছ? 10 টাকা। 10 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা টোটোতে চেপে পড়লাম। আমরা আজকে যাচ্ছি সপ্তঋষি ঘাট। ভাই, সপ্তঋষি ঘাট তোমরা তো যাচ্ছ, সপ্তঋষি ঘাট পর্যন্ত কি মেলার সময় কি গাড়ি চলবে? যতটুকু সম্ভব চলবে না, যতটুকু সম্ভব। আর কত পর্যন্ত চলবে তোমার আশা করা যায়? কালকের থেকে মেলা রয়েছে যে 11 লোক আন্দাজে বলা যাবে, বুঝলে দাদা, এবার লোকের ওপর সব নির্ভর। আচ্ছা আচ্ছা। ত্রিবেণী স্টেশন থেকে এই যে সপ্তঋষি ঘাট যেখানে স্নান পর্ব চলবে,
সেই সপ্তঋষি ঘাট হলো মাত্র স্টেশন থেকে 1 কিলোমিটার। তা আপনারা ইচ্ছা করলে পায়ে হেঁটেও পৌঁছতে পারবেন। আর এটা কি সরস্বতী রিভার? এই হচ্ছে সরস্বতী রিভার, মানে এটা খালের মতো দেখাচ্ছে। এই আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী স্টেশন থেকে। মাত্র 5 থেকে 7 মিনিট লাগলো এই টোটোতে। আর আপনারা পায়ে হেঁটে আসলে পরে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে আস্তে আস্তে করে হেঁটে আসলে। যদি আপনাদের রোড যদি বন্ধ করে দেয়, না আসতে দেয়, তাহলে আপনারা পায়ে হেঁটে পৌঁছে যেতে পারবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় সাধুদের থাকার জায়গা ব্যবস্থা করেছে, আর যে ত্রিবেণী যে ঘাট রয়েছে, স্নানের ঘাট, সেই সমস্ত কিছু দেখাচ্ছি। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সমস্ত কিছু এই ত্রিবেণীতে যে কত কিছু রয়েছে, এর মাহাত্ম্য, সমস্ত কিছু আপনাদেরকে আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা চলুন আর দেরি না করে আমরা আস্তে আস্তে সমস্ত কিছু দেখতে থাকি। আর টোটো ভাইদের কাছ থেকেও জেনে নিই যে এখান থেকে কি ব্যবস্থা রয়েছে। ভাই কি নাম? আমরা শুভ পলান। শুভ পলান। তোমার যারা কল্যাণী থেকে আসছে তাদের জন্য কি যোগাযোগ, কি ব্যবস্থা রয়েছে? সরাসরি ওনারা ম্যাজিক করে চলে আসতে পারবে। এই যে এখানে লেখা রয়েছে বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। তার ভিতরে আমরা একটু এগিয়ে যাব। এই আমরা চলে এসেছি সেই সপ্তঋষি ঘাট, যেখানে সপ্তঋষি এখানে স্নান করেছিলেন, সেই সপ্তঋষি ঘাট। আর এই 705 বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে 11, 12 এবং 13 তারিখে এই মহা কুম্ভ মেলার যে স্নান, সেই স্নান এখানে। আর আপনারা দেখেছেন যে প্রয়াগরাজে যে এখনও কুম্ভ মেলা চলছে, এখনও আরও যে 2টো স্নান রয়েছে, মাঘী পূর্ণিমা এবং শিবরাত্রি রয়েছে। প্রশাসনের তরফ থেকে দেখুন সুন্দরভাবে বালির বস্তা ফেলে দেওয়া হয়েছে যাতে স্নান করতে পারে, সবাই স্নান করতে সুবিধা হয়। এই সপ্তঋষি ঘাটের সেই মন্দিরে কি রয়েছে দর্শনীয়, সেটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। পারে রয়েছে সুন্দর একটি মা গঙ্গার মূর্তি, যেখানে স্নান করে সবাই পুজো করছেন। আমরা এই ঘাটে ঢুকেই দেখতে পেলাম যে গঙ্গা স্নান করার পরে মহিলাদের যে কাপড় ছাড়ার ব্যবস্থা এখান থেকে পৌরসভা থেকে করে দেওয়া হয়েছে। দেখুন খুব সুন্দর মহিলাদের কাপড় ছাড়াবার ঘর এখানে রয়েছে। দেখুন গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্যে প্রচুর এখানে পট রাখা রয়েছে। আর এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে যে পুজো দেওয়ার জন্যে। তা দিদিভাই, এই যে পটগুলো রয়েছে আপনার কীরকম কি দাম আছে যদি একটু বলেন? 12 টাকা থেকে শুরু, 12, 15, 20, 25, 30, 40, একদম 60 পর্যন্ত। একদম 60 পর্যন্ত। মানে হাফ লিটার হলো 12 টাকা না 1 লিটার? 1 লিটার থেকে শুরু, 1 লিটার হলো 12 টাকা। 12 টাকাটা সম্ভবত 15 হয়ে যাবে কুম্ভ স্নানে। 15 কাল থেকেই তো শুরু হয়ে যাচ্ছে কুম্ভ মেলা। দাম বাড়বে, আমি সঠিক বলতে পারছি না, তবে একটু আওয়াজ দিয়ে দিয়েছেন যে ওটা 15 হয়ে যাবে। এই যে আপনাদের যে পুজো দেওয়ার জন্য করে এই ডালি আপনারা কত নিচ্ছেন? এখনো পর্যন্ত 10, কিন্তু এরপর বেড়ে যাবে দাম। এরপর কি 15 হবে? হ্যাঁ 15 হয়ে যাবে, 15, 20 যে যেরকম নেবে। যে মানে কাল থেকে 15 থেকে শুরু হয়ে যাবে। 15 থেকে শুরু হবে। থ্যাংক ইউ। আগামীকাল 11 তারিখ, আর এই 11 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে কুম্ভ মেলা, চলবে 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত। আর এই মহাকুম্ভ মেলার যে পুণ্য স্নান রয়েছে 12 তারিখ বুধবার মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমায় আসলে পরে আপনারা যে জলের পট আপনারা বাড়ির থেকে নিজেও নিয়ে আসতে পারেন, কিংবা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই আমরা চলে এলাম ত্রিবেণী যে সপ্তঋষি ঘাটের পাশেই রয়েছে সপ্তঋষি আশ্রম, সেই আশ্রমে। এই আমরা সপ্তঋষি যে আশ্রম রয়েছে সেই সপ্তঋষি আশ্রমে আমরা ঢুকে পড়লাম। আর আমরা এখন ঘুরে দেখব সেই সপ্তঋষি আশ্রমে কি রয়েছে সেই সমস্ত কিছু। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। কি নাম আপনার? কাঞ্চন ব্যানার্জি। কাঞ্চন ব্যানার্জি। হ্যাঁ নমস্কার। খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। তা এই যে কুম্ভ মেলা শুরু হয়েছে দীর্ঘ, আমার যেহেতু শোনা কথা, আগে তো কুম্ভ মেলা এখানে হতো না, তাই কুম্ভ মেলা আপনার কবে থেকে শুরু হয়েছে যদি একটু বলেন? দেখুন এখানে উত্তর প্রয়াগ, যেখানে প্রয়াগরাজ, সেখানে যে কুম্ভ মেলা হয় সেখানে সেই জায়গাকে বলা হয় উত্তর প্রয়াগ। আর এখানে আমাদের বাংলার ত্রিবেণী সঙ্গম যেটি, তাকে বলা হয় দক্ষিণ প্রয়াগ। তো 1298 সালে পর থেকে এখানে কুম্ভমেলা বন্ধ হয়ে যায় বিদেশি আক্রমণের পর, এবং তারপর থেকে আর
নতুন করে হয়নি। আমরা 2022 সালে আমরা ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি নামের সংগঠন আমরা নতুন করে শুরু করেছি। খুব ভালো। আচ্ছা দাদা, এই মেলাটা কি প্রতি বছর মাঘী পূর্ণিমাতেই হয় না 3 বছর অন্তর অন্তর হয়? না, এখানে এটা যেটা কুম্ভ হয় এটাকে বলা হয় অনুকুম্ভ, একদিনের কুম্ভ। যেদিন সূর্যদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে যান, মাঘী সংক্রান্তি যেদিন হয় সেই দিনই এই একদিনের মাঘী পূর্ণিমা, মাঘী সংক্রান্তি। পূর্ণিমা সবসময় হয় না সংক্রান্তিতে, এবার বিশেষ বছর, এবার পূর্ণিমা পড়েছে ওই দিনেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 12 তারিখে। খুব ভালো তিথিতে একটা পড়েছে। আর জনশ্রুতি রয়েছে যে প্রয়াগরাজ যে ত্রিবেণী সঙ্গম রয়েছে সেটা হলো যুক্তবেদী, আর এখানে যে ত্রিবেণী সঙ্গম রয়েছে সেটা হলো মুক্তবেদী। বলো। তাই এই সম্বন্ধে যদি কিছু বলেন দিদি ভাই বলুন। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের প্রয়াগরাজে সেটা হচ্ছে যুক্তবেণী। ওখানে 3 নদী গঙ্গা, সরস্বতী, যমুনা এসে মিলছেন, আর এখানে ওটাকে বলা হয় উত্তর প্রয়াগ, আর আমাদের ত্রিবেণী, বাংলা ত্রিবেণীকে বলা হয় দক্ষিণ প্রয়াগ। এখানে গঙ্গা এবং যমুনা, সরস্বতী 3 নদী একেবারে মিলে বহির্মুখে চলে যাচ্ছেন, তো সেই জন্য এটাকে বলা হয় মুক্তবেণী। আচ্ছা, আরেকটি আপনাদের কাছে প্রশ্ন রয়েছে, আমি বুঝতে পারছি না জিনিসটা, যে আমরা দেখেছি মানাগ্রামে যে সরস্বতী নদী উৎপত্তি হয়েছে, অলকানন্দা নদীর সাথে সরস্বতী ওখানে মিশে গিয়েছে। হ্যাঁ, তা এখানে কি উজ্জ্বলভাবে রয়েছে না এখানে সরস্বতী নদী উৎপত্তি কিভাবে যদি আপনার জানা থাকে? হ্যাঁ, এটা সরস্বতী নদী হচ্ছেন লোকাল নদী, আর আরও ইলাবোরেট করা যায়। হ্যাঁ, সরস্বতী, এখানে যে সরস্বতী প্রায় 71 কিলোমিটার লম্বা, গঙ্গা থেকে বেরিয়ে আদিগঙ্গায় মিশেছিল। এখন অনেকখানি শুকিয়ে গেছে সরস্বতী, কিন্তু এখনও জল আছে, যদিও নোংরা হয়ে গেছে। আর যমুনা নদী পুরো শুকিয়ে গেছে, যেটা ওপারে কল্যাণীতে। হ্যাঁ, তো সেখানে একটুখানি অংশ রয়েছে, কিন্তু ওখানে যমুনা নদী, ওটাও বহির্মুখী গঙ্গার জল নিয়ে অন্য জায়গায় যেত। মুক্ত বেনি না মুক্ত বেদি কোনটা? বেনি, বেনি মানে মাথার চুলের বেনি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার আপনাদের সবাইকে, আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে অত্যন্ত ধন্যবাদ, এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা আসুন এই কুম্ভে, 11, 12, 13 এই কুম্ভে যোগদান করুন। আর 12 তারিখে অমৃত স্নান, ওখানে আমাদের শোভাযাত্রা, নাগা সন্ন্যাসীরা আসবেন এবং শোভাযাত্রা হবে এবং স্নান হবে, ভান্ডারা হবে। আর সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন অপূর্ব সব সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি দিয়ে শুরু হবে। আগামীকাল তো আপনাদের মেলা শুরু হচ্ছে, সকালবেলায় শুরু। উদ্বোধনী উৎসব কিছু আছে মানে এর সাথে যুক্ত? আমাদের নগর কীর্তন আছে ভোরবেলাতে, তারপরে আমাদের মহারুদ্র যজ্ঞ শুরু হবে, ওটাও সকালবেলাতেই হবে, স্পোর্টিং ক্লাব মাঠে হবে। তারপরে আরও পরপর প্রোগ্রাম আছে, আমাদের যোগের প্রোগ্রাম আছে, তারপরে সাধু সন্তদের মহাসভা আছে, বিকেলবেলাতে আমাদের সন্ধ্যেবেলাতে আরতি আছে, এবং খুব ভালো কালচারাল প্রোগ্রাম আছে। 9টার সময় যজ্ঞ শুরু হবে, কিন্তু অফিসিয়াল উদ্বোধন হবে বিকেল 3টের সময়। বিকেল 3টের সময় অফিসিয়াল উদ্বোধন। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। তা বন্ধুরা, আমরা এই সপ্তঋষি যে আশ্রম রয়েছে সেই সপ্তঋষি আশ্রমে প্রবেশ করেছি, এবং সপ্তঋষি আশ্রমের প্রবেশ করে আপনারা ডান দিকে দেখতে পাবেন শিবের মন্দির রয়েছে। চলুন আমরা শিবের মন্দিরটা প্রথমে দর্শন করে নিই। স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেবের মন্দির দেখতে পাচ্ছি। এখানে রয়েছে 3 নাথ ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাতে একসাথে বলা হয়, এবং রয়েছে মহাদেব এবং নারায়ণ। আর আমরা দেখতে পাচ্ছি কালী মাতাকে। আমরা ঢুকেই যে মন্দির দর্শন করলাম, কালী মাতাকে দর্শন করলাম, আর এখন আমরা দর্শন করব যে এই আশ্রমের যে প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব, তাকে আমরা দর্শন করে আসি। তো চলুন, এই হচ্ছে স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব। না, এটা সপ্তঋষি ঘাট, সপ্তঋষি ঘাট বাবা আশ্রম। মৌন বাবা, মণি বাবা হয়েছে আর কি। হ্যাঁ, যে মৌন বাবার থেকে মণি বাবা হয়েছে, সেই আশ্রমটা বলার সুবিধা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা এই আশ্রম সম্বন্ধে আমরা একটু জেনে নেব। এখানে যারা রয়েছেন, এক কাকু রয়েছেন, কাকুর কাছ থেকে। তা কাকু কি নাম? পীযূষ চক্রবর্তী। পীযূষ চক্রবর্তী। তা এই আশ্রম সম্বন্ধে যদি একটু আপনি বলেন আর কি। এই আশ্রমটা আজকে প্রায় 140 বছর হলো মানে হয়েছে আর কি। এর মেন উদ্যোক্তা যিনি এখানকার আমাদের মানে যাকে আমরা ভগবান বলে জানি, তিনি হচ্ছেন মৌনী বাবা।
শ্রী শ্রী অভয়ানন্দগিরি পরমহংস দেব, যাকে আমরা কিছুক্ষণ আগে দর্শন করলাম। হ্যাঁ, এবং ওনার উনি এক সময় ওনার বাড়ি হচ্ছে বর্ধমান নারুগ্রাম, উনি নারুগ্রামেই থাকতেন, ওনার জন্মভূমিটা সব কিছু ওখানে। এবং ওখান থেকেই দৈব যখন যেখানে যেরকম দৈববাণী হয়েছেন মায়ের, তখন সেখানে গিয়ে উনি এসছেন, এবং যেমন ত্রিবেণীতেও এসছেন, এবং বর্ধমানও আরও 5টা আশ্রম আছে, সেখানে গেছেন, গিয়ে সেখানে এরকম মন্দির প্রতিষ্ঠা করেছেন। তখন এখানে ব্রিটিশ আমল ছিল, অনেক ঝক্কি ঝামেলা পুয়ে উনি যে এখানে আছেন বা কী করেছিলেন সেটা আমি অত কিছু বলতে পারবো না। তো একজন প্রীতম সিং বলে একজন ছিলেন, যেটা আমাদের পূর্বপুরুষদের মুখে শুনেছি, যে একটা সময় এইখানে উনি দখল করেছিলেন বলে ওনাকে একটা থ্রেট করা হয়েছিল যে তুমি যদি না যাও তোমাকে গুলি করে মারা হবে, তুমি প্রস্তুত থেকো। এবং তার পরের দিন এবং তারা সব প্যাটেলিয়ান নিয়ে এসেছিল, এসে একদম তাকে উচ্ছেদ করবেই এরকম একটা মনোভাব নিয়ে এসেছিল। কিন্তু আসার পর তারপরে কি দেখেছেন সেটা কিন্তু আমরা জানি না আজ পর্যন্ত। তিনিও বলেননি কাউকে, এবং বাবাও কাউকে কিছু বলেননি। তারপরে ওই রাস্তা থেকে ওই সরস্বতী নদী পর্যন্ত যে পুরো জায়গাটা ওই মিলিটারিরা ওরা লিখে দিয়ে গেছিলেন যে এই জায়গাটা টোটালি আপনি আশ্রম বা যাই করুন এখানে থাকবেন। তো সেই তারপর থেকেই আস্তে আস্তে তারপরে সাধু ছিলেন, তো ওই জন্য ওনার কোনো জমি জায়গার উপরে একটা ছিল না, একটা মন্দির হলেই হলো, নিজের সাধনার জায়গা হলেই হলো। সেই হিসাবে এখন এইটুকু জায়গা আমরা ধরে রেখেছি, মানে উনি রেখেছেন, আমরা সেটাকে এখন ভোগ করছি। এখন তার উপরেই আমাদের উৎসব হয়, এখানে দুটো উৎসব হয়, একটা হচ্ছে কালী পুজোর সময় আর একটা হচ্ছে পৌষ সংক্রান্তির সময়। আর একটা উৎসব এখন ইদানিং বেড়ে গেল, কুম্ভ। যদি এই ত্রিবেণীর যে কুম্ভ মেলার যে কুম্ভর যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা যদি একটু বলে। মাহাত্ম্য বলতে কি, আমরা তো ছোটোবেলা থেকেই শুনে এসেছি, যেমন হরিদ্বার, তারপরে এলাহাবাদ, গোদাবরী, উজ্জয়িনী, এইসব জায়গাতেই কুম্ভটা হয়। গত 4 বছর, মানে এবার নিয়ে 4 বছর হচ্ছে, 4 বছর আগে হট করে শুনলাম যে কোনো একজন তিনি আমেরিকায় কোনো এক লাইব্রেরিতে গিয়ে পেয়েছেন, কোনো এক ডিকশনারিতে, একটা ম্যাগাজিনে, যে ত্রিবেণীতে নাকি 700 বছর আগে এখানে কুম্ভ হতো। তো হতো এটা আমরা কিছু যেমন আমার গায়ে একটু কাটা দিয়ে উঠলো। মানে একদিন আমাদের গুরুদেব যিনি আছেন ওখানে স্বয়ং ভগবান, উনি কিন্তু একটা বলেছিলেন যে দেখবি এখানে এমন লোকের সমাগম হবে একটা সময়, যে সময় মানে চিন্তা করতে পারবি না যে কোথা থেকে কি হচ্ছে। তো এটা কিন্তু সপ্তঋষি ঘাট, এটা সপ্তঋষি ঘাট। তো আমি বললাম সপ্তঋষি ঘাট বলতে সপ্তঋষি ঘাট নামটা কেন হলো? এবার সেটাই বলছি। এবার উনি বললেন জানিস এখানে সপ্তঋষি এই ঘাটে এসে চান করেছিলেন। তা আমি বললাম যে সপ্তঋষি এখানে এসে চান করেছিলেন? তো আমি বললাম যে আপনি জানলেন কী করে, তার মধ্যে কি আপনিও কি একজন? তো উনি কিন্তু এর উত্তর আমাকে দেননি এবং হেসেছিলেন, খালি হেসেছিলেন, আর কিছু বলেননি। তো সেই সপ্তঋষি ঘাট হিসাবে ওনার ইয়ে থেকে সপ্তঋষি, আর নালে এমনি এটা হচ্ছে ঝাউতলা কালীবাড়ি বা মৌনী বাবার আশ্রম। 3টে এরিয়া আছে। একটা হচ্ছে মৌন বাবার আশ্রম, মানে মৌনটা অনেকে বলতে অসুবিধা বলে মণি বাবা হয়ে গেছে, হ্যাঁ। আর ঝাউতলা কালীবাড়ি আগে ঝাউ গাছ ছিল, এই ঝড়ে ফড়ে বা ইয়েতে নানারকমভাবে ভেঙে চুরে গেছে। উনি কি মৌনব্রত পালন করতেন? উনি 15 বছর মৌন ছিলেন। আচ্ছা, এখানে আমরা যাকে দর্শন করলেন উনি 15 বছর, এবং তারপরে উনি কথা বলতে পারতেন না, অসুবিধা ছিল। 15 বছর কথা না বলার পর যেটা হয় আর কি, তারপরে আস্তে আস্তে উনি কথা বলতে আরম্ভ করেছিলেন। মানে উনি পুরো মৌন ছিলেন আর কি, একদম 15টি বছর মৌন ছিলেন, কোনো কারোর সঙ্গে কথা বলতেন না, এবং জব ধ্যান নিয়েই থাকতেন সবসময়। এবং এমনকি 15 দিন উনি মাটির তলায় পর্যন্ত ছিলেন, যেটা হচ্ছে জুবুলিয়া, হ্যাঁ, যেটা বর্ধমানের মধ্যে পড়ে। 15 দিন উনি ছিলেন, এবং সেখানেও অনেক পুলিশ নিয়ে অনেক কীর্তিকলাপ হয়েছে যে তোমরা একটা জ্যান্ত লোককে ভেতরে পুড়ে দিয়েছো, তো মাটি খোরসে গিরি ওনাকে তুলবো হ্যান ত্যান। তো ওরা অনুরোধ করেছিল যে না, এরকম আপনারা অন্তত 15 দিন অপেক্ষা করুন, 15 দিন পরে তারপরে আপনারা এটাকে খুঁড়ুন। যদি কেন উনি আমাদের বলে দিয়েছেন এই ইঙ্গিত পাবি, এই ইঙ্গিত পাওয়ার পর তারপরে তোরা এইসব খুলবি। তো আপনারা 15টা দিন অপেক্ষা করুন। তবে 15 দিন পুরো ব্যারিকেড করে রেখে সেই জায়গাটা তাদেরকেও একরকম মানে অ্যারেস্ট করার মতন করে রেখে দিয়েছে যে কেউ এখান থেকে নড়বে না, গ্রামের ব্যাপার। তারপরে 15 দিন পরে ওরা একটা ইঙ্গিত পাওয়ার পর তখন যখন খুলেছে দেখা যাচ্ছে যে পদ্মা আসনে উনি উঠে আসছেন। মানে এমনি একটা ভাসন্ত অবস্থায় উঠে আসছেন। পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে গিয়ে সরাসরি গিয়ে নেমে পড়লেন, এবং সেখান থেকে উনি আবার হেঁটে আসছেন। খুব অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে, ধন্যবাদ। ভালো লাগলো, আমারও ভালো লাগলো মন্দিরের সম্বন্ধে বলাতে। বন্ধুরা
এই যে এখানে যে ত্রিবেণী যে মাহাত্ম্য, ত্রিবেণী ঘাটের যে সপ্তঋষি ঘাট, সেই সপ্তঋষি ঘাটের যে মাহাত্ম্য আমরা কিছুটা বলতে অনেকটাই আমরা জানতে পারলাম, যেটা আমাদের অজানা ছিল, আপনাদেরকেও জানাতে সক্ষম হলাম। এই ত্রিবেণী যে সপ্তঋষি ঘাট রয়েছে, সেই সপ্তঋষি ঘাটে একসময় যে সপ্তঋষি স্নান করেছিলেন, সেই সপ্তঋষিদের নাম আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই স্বামী অভয়ানন্দ গিরির মন্দিরের পাশেই রয়েছে সপ্তঋষি ঘাট। এই সপ্তঋষি ঘাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন। সে লেখা রয়েছে মহিলাদের কাপড় ছাড়িবার যে স্থান, অতএব যারা স্নান করছেন যেসব মহিলারা এখানে কাপড় ছাড়তে পারবেন, তার সুন্দর ব্যবস্থা রয়েছে এই ঘাটের পাশেই। এই চলে এলাম সপ্তঋষি ঘাট, যেটা সপ্তঋষি আদি ঘাট, যেখানে সপ্তঋষিরা বহু বছর আগে স্নান করেছিলেন, সেই জায়গাটা। এই হচ্ছে মা গঙ্গা। আপনারা প্রয়াগরাজে যে ত্রিবেণী সঙ্গম দেখেছেন এই ভিডিওর মাধ্যমে, সেখানে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী নদী দেখা যায় না, সেই জায়গাটাকে বলা হয় যুক্তবেণী। আর এই যে এখানে ত্রিবেণী সঙ্গম, এখানেও গঙ্গা, যমুনা, সরস্বতী রয়েছে, এটাকে বলা হয় মুক্তবেণী। আর এই সপ্তঋষি ঘাট থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা পেয়ে যাব যেখানে সাধুদের থাকার ব্যবস্থা করেছে, সেই সাধুদের থাকার ব্যবস্থার জায়গা। তা চলুন আমরা দেখে আসি কীরকম কী ব্যবস্থা রয়েছে। সপ্তঋষি ঘাট থেকে মিনিট 5 পায়ে হেঁটে আপনারা পৌঁছে যাবেন এই যে যেখানে সাধুদের আশ্রয় করা হয়েছে, যেখানে সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গাটা। আর এই যে আমরা এদিক থেকে এসছি, এদিকে হলো সপ্তঋষি ঘাট, আর এদিকটা চলে যাচ্ছে কল্যাণের দিকটা। আপনারা এই ঢুকে যাচ্ছি আমরা যেখানে সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই রয়েছে পুরো নাগা সাধুদের থাকবার ব্যবস্থা। এখানে কিন্তু ইতিমধ্যেই অনেক নাগা সাধুরা চলে এসছেন, যারা প্রয়াগরাজে ছিলেন, সেই প্রয়াগরাজে যে নাগা সাধু তারাও এখানে এসেছেন, আর আরও বহু যে সাধু রয়েছেন সেই সাধুরাও আসবেন। তা চলুন আমরা কিছু তথ্য জেনে নিই। এখানে চলে এসেছেন বহু নাগা সাধু সন্ন্যাসী, দেখতে পাচ্ছেন। তা আমরা পেয়ে গেছি এক সন্ন্যাসিনী যিনি রয়েছেন, তার সম্বন্ধে কিছু জেনে নেব। মাতাজি, যদি এই মেলার সম্বন্ধে কিছু বলেন। আর প্রয়াগরাজে তো আপনার দীর্ঘ 1.5 মাস ধরে মেলা চলছে, প্রয়াগরাজে কি ছিলেন? হ্যাঁ, প্রয়াগরাজে ছিলাম। কতদিন ছিলেন প্রয়াগরাজে? 16 দিন ছিলাম মনে হয়। 16 দিনের মাথায়? হ্যাঁ, 16 দিনের মাথায়। তারপরে আমার ট্রেন ধরে আবার এই ত্রিবেণী মেলা আমাদের নদিয়ায়, তাই আমরা এখানে চলে এসেছি। আমরা কাশিতে বেনারস যাইনি, এখানে আমাদের কুম্ভ মেলা সেরে তারপরে আমরা কাশি বেনারস আবার রওনা দেব। তাই আমরা ওইখানে আবার কাশি বেনারস গিয়ে দোল পূর্ণিমায় আমরা ওইখানে কুম্ভ করব। তাই আবার এইখান থেকে ঘুরে আমরা ওইখানে যাব। মাতাজি, যদি নামটা আপনার বলেন। আমার নাম হয়েছে ভুবনেশ্বরী গিরি। আমার গুরুজির নাম হয়েছে শ্রীমোহন নয়নগিরি মহারাজ। ওম নমো নারায়ণ। এখানে তৈরি করা হয়েছে অসংখ্য যজ্ঞকুণ্ড, আর এই প্রতিটা যজ্ঞকুণ্ডে যখন সব সাধুরা মিলে যজ্ঞ করবেন, তখন এই যে ধর্মীয় স্থান, এই স্থান হয়ে উঠবে অমৃতের সমান। অপূর্ব তার দৃশ্য, অপূর্ব তার মাহাত্ম্য, খুব সুন্দর জায়গাটা। আপনারা অবশ্যই আসুন। প্রথমে সাধুদের একটা র্যালি হবে, সেই র্যালি করে সাধুরা প্রথমে স্নান করবেন, তারপরে স্নান করবেন এই যারা রয়েছেন ভক্তবৃন্দ এবং পুণ্যার্থীরা বেলা 11টার পর থেকে। এই সপ্তঋষি ঘাটের ঠিক খুব কাছাকাছি রয়েছে আপনার ত্রিবেণী স্পোর্টিং ক্লাবের ময়দান, হচ্ছে ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। দেখি সামনে যে স্টেজ রয়েছে, যেখানে অনুষ্ঠান কর্মসূচি হবে, আর তার পাশে অনেক কর্মকর্তারা রয়েছেন। তো চলুন তাদের কাছ থেকে কিছু তথ্য যদি পাওয়া যায়। এই স্যাররা রয়েছেন ফায়ার ব্রিগেডের তরফ থেকে। তা নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। ফায়ার ব্রিগেডের তরফ থেকে এখানে মেলা দপ্তরে কি ব্যবস্থা রয়েছে যদি একটু বলেন। গত বছর কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলি, এখানে প্রচুর লোক হয়, প্রচুর লোকের সমাগম হয়।
কাজে সে অর্থে আমরা অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে আমরা সমস্ত রকমের ব্যবস্থা করি। যেমন আমাদের এখানে ফায়ার টেন্ডার থাকে, ছোট ছোট গিয়ার্স অ্যাপ্লায়েন্সেস যেগুলো ফায়ার সেফটির কাজে লাগে এগুলো থাকে। আমাদের স্টাফ থাকে একদম কন্টিনিউ, যাতে করে কোনো ইনসিডেন্ট না ঘটুক, এই অর্থে আমাদের যত রকমের প্রচেষ্টা আমরা প্রায় করেছি। থ্যাংক ইউ স্যার। কাজেই আমরা আস্থা রাখতে পারি কোনো বিপদ আপদ ছাড়াই আমরা এই অনুষ্ঠান সম্পন্ন করতে পারবো। স্যারের নামটা যদি বলেন। শেখ ইমামুল হোসেন, ওসি বাঁশবেড়িয়া ফায়ার স্টেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যাদের এখানে তীর্থযাত্রীদের আর কি, যারা পুণ্যার্থী যারা আসবেন, তাদের জন্য থাকবার জন্য কি ব্যবস্থা রয়েছে? থাকবার জন্য আমাদের এখানে সব ব্যবস্থাই আছে, রাখার স্কুল আছে, স্কুলে থাকার ব্যবস্থা আছে। যদি প্রয়োজন হয় আমাদের ক্লাব রয়েছে, ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাব। হ্যাঁ, মাঠে সমস্ত টেন্ট করা হয়েছে, টেন্টে থাকবে। খাওয়া দাওয়া কোনো অসুবিধা নেই গো, একদম সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ ফ্রি। আর থাকাটাও কি সম্পূর্ণ সম্পূর্ণ সব ফ্রি, সম্পূর্ণ থাকা খাওয়া ফ্রি তীর্থযাত্রীদের জন্য। খুব সুন্দর ব্যবস্থা, খুব একটা সুন্দর তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করেছেন এই দাদারা, খুব ভালো লাগলো। আর আপনারা জেনে নিলেন যে এখানে যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের জন্য কিন্তু থাকবার সুব্যবস্থা রয়েছে। এই হচ্ছে অমৃত কুম্ভ, আর এখানে সমস্ত অনুষ্ঠান কর্মসূচি পালিত হবে। এখানে সাধু সন্ন্যাসীদেরই থাকার ব্যবস্থা হয়েছে। যারা পুণ্যার্থী আসছেন তারা আসবেন, স্নান করে চলে যাবেন, কিন্তু এমনিতে সাধু সন্ন্যাসীদেরই থাকার ব্যবস্থা হয়েছে। তাদের তারা ধুনি জ্বালাবেন। তাদের আর ক্যাম্পে 128টা যজ্ঞকুণ্ড তৈরি হয়েছে তাদের জন্যে। তারা ওই কুণ্ড ছেড়ে কোথাও যান না। তো আমাদের এখানে এই মাঠে পুরো সকাল থেকে কালকের প্রোগ্রাম হবে। কালকে ওখানে যজ্ঞ হবে, মহাযজ্ঞ, সেটা হবে। তারপরে সাধু সম্মেলন হবে, সাধু ধর্ম মহাসভা হবে, এগুলো হবে। তারপরে বিকেলবেলায় আরতি হবে সপ্তর্ষি ঘাটে। সকালবেলায় যোগের প্রোগ্রাম আছে। তারপরে সন্ধেবেলাতে আরতির পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর ক্যাম্প আছে রাস্তার ওই পাশে, সেইখানে নাগা সন্ন্যাসীরা এবং সাধু সন্ন্যাসীরা ওখানে থাকবেন। আচ্ছা, সাধু সন্ন্যাসীদের যে একটা র্যালি, সেটা কখন থেকে শুরু হবে? সেটা শুরু হবে আমাদের 10টা থেকে। শোভাযাত্রা পুরো ওটা ত্রিবেণীর রাস্তায় যাবেন ওনারা শোভাযাত্রা করে। ওটা একটা অদ্ভুত দেখতে সুন্দর একটা শোভাযাত্রা হয়। এটা 4th ইয়ার হবে। আমি প্রত্যেকবারই আমরা ওই শোভাযাত্রায় অংশ নিয়েছি, পদযাত্রা করেছি। নাগারা ওনারা পথ দেখিয়ে আমাদের চলেন। তো আমরা ওটা শোভাযাত্রা 2022 সালে তো প্রথম শুরু হয়েছে। 2022 সালে যখন কোভিড একদম চলে যাচ্ছে সেই সময় থেকে শুরু হয়েছিল। সে বছর প্রথমবার 703 বছর পর আমরা কুম্ভ পরিচালনা সমিতি থেকে এই আমাদের কুম্ভ শুরু হয়েছে। এবার হচ্ছে 4th বছর। প্রতি বছরই হয়। এই ফেব্রুয়ারি মাসে তিথি মেনে হয়। যখন সূর্য মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করেন তখন এটা হয়। এবার 144 বছর পর একটা বিশেষ যোগ, সেটাও আছে। হ্যাঁ, তো 12 তারিখে আমাদের অমৃত স্নান। সাধুরা আগে স্নান করবেন, নাগারা আগে স্নান করবেন, তারপরে আমাদের জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে সপ্তর্ষি ঘাট। সেইখানেই আমাদের জনসাধারণের জন্য কটার থেকে খুলে দেওয়া হবে? ওই 11:30 12টা থেকে। 12টার থেকে। আচ্ছা, ঠিক আছে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের কুম্ভ পরিচালনা সমিতির তরফ থেকে আপনারা আসুন, এই পুণ্য তিথিতে, পুণ্য কাজে, এই পুণ্য কুম্ভে যোগদান করুন এবং নিজেদের ধন্য মনে করুন। থ্যাংক ইউ। যারা কল্যাণীর দিক থেকে আসছেন তাদের অনলি 12 তারিখের জন্য যে কুম্ভ স্নান রয়েছে, সেই মহাকুম্ভ স্নানের দিন এদিকে যে 55 তলা রয়েছে সেই 55 তলা পর্যন্ত গাড়ি আসতে দেবে। আর এদিকে আপনারা যদি মগরা হয়ে আসেন তাহলে মগরা আপনি ত্রিবেণী পর্যন্ত আসতে পারবেন। ত্রিবেণীর থেকে এখানে পায়ে হেঁটে আপনাদেরকে আসতে হবে। মাত্র 1 কিলোমিটারও নয়, 1 কিলোমিটারও কিছু কম। আপনারা পায়ে হেঁটে কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন এই কুম্ভ স্নানের জন্যে। এই মুহূর্তে রয়েছে যে সরস্বতী নদী রয়েছে, সেই সরস্বতী নদীর ওভারব্রিজের উপরে। তা জানি না এখানে কতটা কি সত্যি, যাদের জানা আছে সঠিক তথ্যটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যেটুকু জানি যে সরস্বতী নদী আপনার মানাগ্রাম থেকে উৎপত্তি হয়ে অলকানন্দা নদীর সাথে মিশে গিয়েছে। এই হচ্ছে সরস্বতী নদী।
আর এর পাশেই রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে মগরা হয়েও আসতে পারেন, মগরা হয়ে একদম ডাইরেক্ট পেয়ে যাবেন এখানে অটো। দাদা মগরার থেকে এখানে অবধি আপনার এই অটো ভাড়া কি টোটো ভাড়া কত নিয়ে থাকেন? 20 টাকা মগরার থেকে, আর ত্রিবেণীর থেকে 10 টাকা। আর আপনার যদি যারা কল্যাণী থেকে আসে, কল্যাণীর থেকে এখান পর্যন্ত ভাড়া কত? একজনের 40 টাকা নেবে। একজনের 40 টাকা নেবে। তুলসী ঘাট থেকে সোজা ত্রিবেণীর দিকে এগিয়ে এসে যে সরস্বতী নদীর যে পড়বে, সেই সরস্বতী নদীর যে খালের ব্রিজটা পার হয়ে মিনিট খানেক পায়ে হেঁটে এসে এরকম 3 মাথার মোড় পড়বে। আপনারা 3 মাথার মোড় থেকে এই ডান দিকে চলে গেলে পরে আপনারা পেয়ে যাবেন এখানের মহাশ্মশান। এই আমরা চলে এসেছি এই শ্মশান যাবার রাস্তায় বেণীমাধবতলা। আর এই বেণীমাধবতলায় রয়েছে এক মহাজাগ্রত এর এক অপূর্ব ঐতিহাসিক তথ্য রয়েছে। এই বেণীমাধবতলায় রয়েছে বেণীমাধব মহাদেব, যিনি স্বয়ম্ভু বাস করছেন। তার চলুন আমরা এই স্বয়ম্ভু বেণীমাধবকে দর্শন করে নিই এবং তার তথ্য আমরা শুনে নেব এখানকার যিনি পুরোহিত রয়েছেন সেই পুরোহিতের মুখ থেকে। নমস্কার ঠাকুরমশাই। নমস্কার। ঠাকুরমশাইয়ের নাম? রবিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরে এই শিব মন্দিরের মাহাত্ম্যটা যদি একটু বলেন। এই শিব মন্দিরের মাহাত্ম্য বলতে এই ঠাকুর স্বপ্ন অধিষ্ঠিত পাওয়া। আমার দাদা ঠাকুরের শ্বশুরমশাই তার বংশধররা পেয়েছিলেন, মানে আমার দাদুর বাবা তার বংশধররা স্বপ্ন অধিষ্ঠিত পায়। এই ঠাকুর প্রতিষ্ঠিত নয়, এই ঠাকুর হচ্ছে স্বয়ংভূ। গঙ্গা ছিলেন, এটা পুরো টোটালটাই গঙ্গা ছিল আগে। গঙ্গা আস্তে আস্তে ভাঙন হয়ে সরে গেছে, মহাদেব উঠে বনে এটা পরিণত হয়েছিল। তখন বনের মধ্যে ঠাকুর ছিল, বনের মধ্যে ঠাকুর সব পাঠক বংশকে স্বপ্ন দেয়। গোপাল পাঠকের পূর্বপুরুষ থেকে, আমরা গোপাল পাঠক থেকে এই ঠাকুর পাই। গোপাল পাঠক পূর্বপুরুষ পেয়েছেন ঠাকুর, দিয়ে গোপাল পাঠক লাস্ট জামাতা মানে জামাই কালিদাসী, ওনার মেয়ে কালিদাসের সঙ্গে বিয়ে হয়েছিল রামপদ বন্দ্যোপাধ্যায়। সেই রামপদ বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী সময় এই ঠাকুর সঁপে দেন। সেই থেকেই বন্দ্যোপাধ্যায় ঠাকুরের সেবা করে যাচ্ছেন। এই যে মহাদেব রয়েছেন, এই মহাদেবের কি কোনো নাম রয়েছে? বেণীমাধব। বেণীমাধব জিউ। বেণীমাধব জিউ এই মহাদেবের যে নাম রয়েছে। কোনো এক সময় 4 সদাগর পর্যন্ত এখানে এসছেন। 4 সদাগর প্রথম চড়ক করে গেছেন এখানে, প্রথম ঠাকুরের চড়ক করে গেছেন 4 সদাগর। খুব সুন্দর একটা তথ্য আমরা জানতে পারলাম আজকে আপনার মাধ্যমে। এবং ভাস্তারার জমিদারদের সঙ্গে মামলা হয়েছিল 25 সালে, 25 সাল থেকে 28 সাল। ওনারা প্রমাণ করতে চেয়েছিল এই জায়গাটা ওনাদের, এবং এই বেণীমাধব 25 সাল মানে কত? 25 সাল মানে 1925 সাল। 1925 সালে, আচ্ছা আচ্ছা। মানে আজ কত বছর হয়ে গেল? প্রায় 100 বছর হয়ে গেল। তা সেই সময় ঠাকুরের খোঁড়া হয়েছিল ঠাকুরকে। তা ঠাকুর হাইকোর্টের জজকে স্বপ্ন দিয়েছিল যে ঘুরতে ঘুরতে কি আমার সঙ্গে পাতালে যাবি, এবং হাইকোর্টে গিয়ে নাগা সন্ন্যাসী রূপে সাক্ষীও দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো আজকে এই অপরূপ সুন্দর এই মুহূর্তের সঙ্গী হতে পেরে। থ্যাংক ইউ, অশেষ ধন্যবাদ। সত্যি আমাদের এই বঙ্গে আমার বাড়ির যে প্রায় 1 ঘন্টা 15 মিনিট দূরেই রয়েছে এই ত্রিবেণীতে, ত্রিবেণীর যে এত সুন্দর একটা মাহাত্ম্য জায়গা, একটা ধর্মীয় স্থানে যে ধর্মীয় মাহাত্ম্য রয়েছে, এটা কিন্তু আমরা জানতাম না। আমাদের এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নিলাম এই বেণীমাধব যে মহাদেব তার মাহাত্ম্য, আর আরও জানলাম যে 4 সদাগর এখানে এসেছিলেন এবং চড়ক মেলা এখানে করেছিলেন, চড়ক পুজো এই প্রথম। আর এই মহাকুম্ভ উপলক্ষে যদি এখানে না আসতাম তাহলে হয়তো আজকেও এই তথ্যটা জানতে পারতাম না, আর আপনাদেরকেও জানাতে সক্ষম হতাম না। তাই এখানে রয়েছে অপূর্ব এর মাহাত্ম্য। আপনারা এখানে পুণ্যস্নান করতে আসুন এবং এই ত্রিবেণীতে এসব জায়গা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং খুবই ভালো লাগবে।
তো চলুন আমরা এবার আস্তে আস্তে শ্মশানের দিকে এগিয়ে যাব আর শ্মশান চত্বরটা ঘুরে দেখব। ওখানে রয়েছে বেহুলা লক্ষিন্দরের কথাকাহিনী সুন্দর একটি জায়গা, সেই জায়গাটাও আমরা ঘুরে দেখব। এই আপনার সোজা চলে এসে ডান দিকে চলে গেল আপনার যেখানে সরস্বতী এবং গঙ্গা যেখানে মিলনস্থল, সেই মিলনস্থলের জায়গাটা ত্রিবেণী সঙ্গম। আর এই বাঁ দিকে চলে গেল মহাশ্মশান। আমরা এখন মহাশ্মশানের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলুন এখানে সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। শ্মশানঘাটে নেমেই ডান দিকে রয়েছে হরিহরের মূর্তি দেখতে পাচ্ছেন। প্রথমে রয়েছে এখানে মহাদেব, তারপরে রয়েছে আমাদের বীর হনুমান, আর এদিকে রয়েছে রাজা ভগীরথ যেখানে মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন, মা গঙ্গার মূর্তি রয়েছে। আর এখানে রয়েছে রাম আর নারায়ণের মূর্তি পিছনে। এই হচ্ছে ত্রিবেণীর গঙ্গা, ঘাটেও রয়েছে মা গঙ্গার একটি মূর্তি, এখানে মা গঙ্গার পুজো করা হচ্ছে। আমরা ওদিক থেকে উঠে এসেছি। এই হলো শ্মশানে, ওখানে রয়েছে স্নান করার ঘাট, আর এই পাশটা চলে গেছে মহাশ্মশান। মহাশ্মশানের ঠিক এখান দিয়ে ঢুকে গেল আপনার নিত্য ধূপানি ঘাট। তা চলুন আমরা এখন যাচ্ছি সেই ঐতিহাসিক স্থান দর্শন করতে। আপনারা সবাই জানেন যেখানে বেহুলা লক্ষিন্দরের যে গল্পকথা, যে কাহিনী, সেই বেহুলা লক্ষিন্দরের সেই সর্পঘাতে যে মৃত্যু হয়েছিল, এখানে নিত্য ধূপানি যে কাপড় কাচত, সেই নিত্য ধূপানিকে দেখতে পেল যে তার ছেলেকে একবার জীবিত করছে, মৃত্যু করছে, আবার জীবিত করে তুলছে। সেই দেখে ভাবলো যে বেহুলা স্বামীর জীবনও আমাকে এখানে ফিরিয়ে দিতে পারবে। সেই নিত্য ধূপানি যেখানে কাপড় কাচত, সেই পাথর এবং যে মন্দির রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। এই রয়েছে, এখানে রয়েছে মা মনসা মন্দির। এখানে লেখা রয়েছে নেতা ধূপানি পুকুর, ত্রিবেণী ঘাট, হুগলি। তা এখানেই রয়েছে সেই জায়গা, এখানেই রয়েছে সেই ঐতিহাসিক জায়গা। আপনারা অনেক সিনেমাতেও দেখেছেন এবং যে ঐতিহাসিক যে গল্পকথা রয়েছে। এই হলো সেই মা মনসার মন্দির। এই রয়েছে মা মনসা এবং তার পাশেই এই যে বেহুলা লক্ষিন্দর শুয়ে আছে, মৃত লক্ষিন্দরকে নিয়ে বেহুলা। আর এই ঠিক তার পাশেই রয়েছে নিত্য ধূপানি। এই হচ্ছে সেই নিত্য ধূপানির ঘাট যেখানে নিত্য ধূপানি কাপড় কাচতেন। আর নিত্য ধূপানি যেই পাথরটায় কাপড় কাচতেন সেটা উপরে তুলে রাখা রয়েছে, সেই পাথরটাও আমরা দেখে আসব। চলুন বন্ধুরা, চলে এসেছি সেই ঐতিহাসিক স্থান, যে স্থানে এই নিত্য ধূপানির পাথরটা রাখা রয়েছে। সেই ঐতিহাসিক পাথর আমরা দর্শন করতে চলেছি। তো চলুন, নিত্য ধূপানি যেখানে কাপড় কাচত সেই ঘাটটা আপনাদেরকে দেখিয়েছি। সেই ঘাটের যে পাথরটা, সেই পাথরটা তুলে এখানে মন্দিরে স্থাপন করা হয়েছে। সেই পাথরটা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মা কালীর মূর্তি, মা কালীর নিত্য পূজিত হন। আর ওই পাশে রয়েছে রাধাকৃষ্ণ গৌরনীতায়। আর এই হলো সেই ঐতিহাসিক পাথর, যে নিত্য ধূপানি যে কাপড় কাচত সেই পাথর। পুরাণে রয়েছে লক্ষিন্দরকে সাপে যে দংশন করেছিল, তখন বেহুলা এই ভেলায় করে ভাসতে ভাসতে এখানে এসেছিলেন। আর তখন নিত্য ধূপানি এখানে কাপড় কাচতে ছিল। আর বেহুলা লক্ষ্য করলো যে তার ছেলেকে একবার জীবিত করছে, একবার মেরে দিচ্ছে। সেই দেখে বেহুলা ভাবলো তাহলে নিশ্চয়ই আমার স্বামীকেও এখানে বাঁচানো যাবে। সেই থেকে এখানে নিত্য ধূপানির কাছে আসে এবং সমস্ত বিবরণ খুলে বলার পরে বলছে, এটা আমার কাজ নয়, স্বয়ং মা মনসা তোমাকে এখানে দংশন করেছেন। আর একে বাঁচাতে পারে একমাত্র
দেবত্র লোক, দেবতারাই একে বাঁচাতে পারে। তা সেই যে নিত্য ধোপানি যে কাপড় কাচতো, সেই পাথরটা আপনাদেরকে ঘুরে দেখিয়েছি এবং ঘাটটাও আপনাদেরকে ঘুরে দেখিয়েছি। তাই ভিডিওটা আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আর আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই চলে এসেছি সেই ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে, সেই পুণ্যভূমি পুণ্যস্থান। এই হচ্ছে সরস্বতী নদী, আর সরস্বতী নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে, আর ওপাশটায় রয়েছে যমুনা। তা যমুনা প্রায় লুপ্ত প্রায়, আর ওপাশ দিয়ে একটা খাল রয়েছে, ওই খালের ওপাশটাই হলো গিয়ে যমুনা নদী। তাই এখানেই ত্রিবেণী সঙ্গম ধরা হয়। তা বন্ধুরা, আমরা দেখলাম এই ত্রিবেণী সঙ্গম, এই সরস্বতী নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। তবে আমরা জানি এবং আমরা দেখিয়েছি আপনাদেরকে, আমার ভিডিওর মধ্যে রয়েছে, মানা গ্রামের সরস্বতী নদী উৎপত্তি হয়ে অলকানন্দা নদীর সাথে মিলিত হয়েছে, সেই যে মিলনস্থল আপনাদেরকে দেখিয়েছি। আর এখানে রয়েছে সেই সরস্বতী নদী, যে তবে আমার জানা নেই, এখানে গুগল ম্যাপেও দেখাচ্ছে যে এটা সরস্বতী নদী, যে কোথার থেকে উৎপত্তি হলো। এখানে যেহেতু মুক্তবেদী এখানে বলা হয়, এখানে খোলা রয়েছে, আর সেই সরস্বতী নদী, আর ওপারেই রয়েছে আপনার যমুনা নদী, আর মাঝখানে রয়েছে গঙ্গা। এই হলো ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গমে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, আর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে এই মহাকুম্ভ মেলা। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন আগামীকাল থেকেই দেখতে পাবেন। আজকে যেহেতু 10 তারিখ রয়েছে, আজকে এই ভিডিওটা আপলোড করতে পারবো না, সেহেতু আগামীকাল থেকেই মেলা শুরু, আর আগামীকাল থেকেই আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। এই ভিডিওর মধ্যে আপনারা পাচ্ছেন সমস্ত কিছু, ত্রিবেণী থেকে এই মহাকুম্ভ মেলায় কিভাবে পৌঁছবেন, কিভাবে স্নান করবেন, এখানে কি কি প্রোগ্রাম রয়েছে, আর ট্রেনের সমস্ত কিছু ডেস্টিনেশন, সমস্ত কিছু তথ্য, এবং এই ত্রিবেণীতে যে এত কিছু রয়েছে, আজকে এই মহাকুম্ভ মেলা উপলক্ষে যদি না আসতাম সত্যি জানতে পারতাম না এই বাড়ির কাছেও যে এত সুন্দর যে জিনিস রয়েছে, এত সুন্দর সুন্দর যে মন্দির রয়েছে, ত্রিবেণী সঙ্গমের যে এত মাহাত্ম্য রয়েছে, এই সমস্ত কিছু আমরা জানতে পারতাম না এবং আপনাদেরকেও ঘুরে দেখাতে পারতাম না। অতএব আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘুরে দেখালাম এই বঙ্গীয় কুম্ভ মেলায় কোথায় কী রয়েছে সমস্ত কিছু। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।